সকলেই ত্যাগ স্বীকার করেছে, কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তারা যারা রক্ত দিয়েছেন এবং জীবন দিয়ে গেছেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাদের রক্ত দিয়ে যে পথ চিহ্নিত করে গেছেন তারা, সেই পথে ইনশাল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দল সামনের দিকে হাঁটবে। আমার শহীদদের আমাদের স্মরণ করতে হবে, আমাদের বক্তৃতার মাঝে, আমাদের স্লোগানের মাঝে এবং আমাদের বই লিখতে হবে, আমাদের সিনেমা বানাতে হবে। ৭১-এর উপর সিনেমা হয়েছে, অনেক বই লেখা হয়েছে। ৫২ ভাষা আন্দোলনের উপর সিনেমা হয়েছে, দেখেছেন সিনেমা? ওই যে ছবিটার নাম হচ্ছে, রওশন জামিল ছিলেন, খানাতা ছিলেন, জীবন থেকে নেওয়া। এর চেয়ে ভালো ছবি আর হয় না, দেখেছেন আপনারা? এগুলো দেখতে হবে, ঐতিহাসিক ছবি, জীবন থেকে নেওয়া, দেখবেন। এবং ৯০-এর উপর অনেক লেখা হয়েছে, পরিবেশ হয়েছে, হয়তো বা সিনেমা হয়নি। এবং ২৪ নিয়েও লিখতে হবে। বই লিখলে সেখানে শহীদদের নাম চলে আসে এবং শহীদরা বইয়ের পাতায় বেঁচে থাকে। আমরা কত আর খুঁজে রাখতে পারি বলেন? যে ভাইরা চলে গেছেন, হয়তো আমরা মাঝে মধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি এত আন্তরিকের বিষয়ে আমি মনে হয় না যে উনি ওনার নিজের পরিবারের এত খোঁজ রাখেন, যতটুকু খোঁজ রাখেন উনি শহীদ হওয়া পরিবার এবং গুম হওয়া পরিবার। কিন্তু আমাদের বই লিখতে হবে, বইয়ে শুধুমাত্র শহীদদের নাম আসবে না, পাশাপাশি বীরদেরও নাম আসতে হবে। ২৪-এর ঘটনা, বীরদের নাম যন্ত্রণা হয়ে গেল। বীর আসলে তো সেই ১৫-১৭ বছর যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, যারা বারবার জেল খেটেছে, সবার নাম আসতে হবে। কেউ কেউ বলে আমরাই তো করেছি, আর কেউ ছিল না, বলে না? ১৫ সালে নাকি কেউ ছিল না, মাঝে মধ্যেই লাগে ১৫-১৬ বছর কোথায় ছিলেন? আমরা সবাই মিলেই আন্দোলন করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি আন্দোলন চলছিল। সেই আন্দোলনের একটি পর্যায়ে ছাত্রদের কোঠা আন্দোলন চলছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এরপর অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে নেমে আসে। যখন আপামর জনতা সম্পৃক্ত হল, তখন বিজয় হল। আমি মাঝে মধ্যেই বলতাম যে আন্দোলন হচ্ছে যে সমীকরণের ব্যাপার। অনেক সময় সমীকরণ মেলে না, তখন আন্দোলন সফল হয় না, আবার হঠাৎ করে সমীকরণ মেলে যায়। ৯০-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, সেই সময় যারা ছিলেন তারা লক্ষ্য করবেন, ৯০ কিন্তু ৮৬, ৮৭, ৮৮ অনেক বেশি আন্দোলন হয়েছিল, কিন্তু সে আন্দোলন সফল হয়নি। কিন্তু ৯০ সালে যখন আন্দোলন হচ্ছে, ঠিক সেই সময় তৎকালীন আর্মি চিফ এরশাদ সাহেবকে যখন বললেন এনাফ ইজ এনাফ, সব মিলে একটি সমীকরণ দাঁড়ালো এবং এরশাদের পতন হলো। তাহলে কি এই আন্দোলনের তাবৎ কৃতিত্ব সেই আর্মি চিফের? না, যে আন্দোলন আমাদের ভাইয়ের নেতৃত্বে আমরা ৯ বছর চালিয়েছি, যে আন্দোলন আমরা পরবার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আবার ফিরে এসেছি, সেই আন্দোলনের একটি পর্যায়ে যাওয়ার পরেই এরশাদের পতন হয়েছে। হয়তো বা সমীকরণ মিলতে তাদের সেই তৎকালীন আর্মি চিফের সেই কথা কাজে লেগেছে, কিন্তু কৃতিত্ব হচ্ছে সেই আন্দোলনকারী যোদ্ধাদের। ঠিক এমনি ভাবে ১৫-১৬ বছর ধরে আন্দোলন চালিয়ে
আন্দোলনের অংশগ্রহণ সমীকরণটা যখন পরিপূর্ণ করলো তখন আন্দোলন সফল। এর অর্থ কি সেই কিছু সংখ্যক ছাত্র যারা আন্দোলনে পরে যোগ দিল তারাই বিজয় ছিনিয়ে এনেছে? না, সব মিলে একটি বিজয় অর্জিত হয়েছে সবার। ওদের কথাবার্তা শুনলে মনে হয়তো ওরা ছাড়া আর কেউ কিছু একটা আছে না, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ তাই পায়ে পথেই করছে প্রণাম। রথ হবে আমি দেব, রথ হবে আমি, মুক্তি হবে আমি দেব, হাসে অন্তর্যামী। যে নেতাকে 15 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা করেছেন সব কিছু করেছেন। তার কথা আপনারা ভুলেও বলেন, পারলে এখন একটু ঠেস দিয়ে কথা বলেন। এই একটা কথা আছে না, যার দৌলতে তুমি নামের মা, তারই কথা তোমার খুবই খেয়াল করো। যার বদৌলতে তুমি রামের মা, যার দৌলতে তুমি রামের মা, তার কথা তুমি মনে রাখো। ওনারা আমরা যে এই যে সংগ্রামের পর আমরা একটি নির্বাচন চেয়েছি। আমাদের নেতা যখন ইসলাম সাহেব বারবার বলেছেন নির্বাচনের কথা, আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। কেন? আমরা কি চাইব? একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্ত সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। আরে বাবা, বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল 11-এর পর ওই ফখরুদ্দিনের আলু খাওয়া সভাপতি মাইনুদ্দিন, এরকম খালেদা জিয়ার কাছে আমাদের নেতৃত্বে লোক পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসানো, শুধুমাত্র আমাদের সবকিছু মাফ করে দিলেন, বিনিময়ে আমরা আপনার 2 সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দেব, আপনি শুধু হারা পাবেন। এবং খালেদা জিয়াকে সেদিন প্রধানমন্ত্রী হতে পারতেন না। এবং খালেদা জিয়া সেদিন বলেছিলেন জনগণের সমর্থনহীন ক্ষমতা, জনগণের ভোট ছাড়া ক্ষমতা বিএনপি হারাম মনে করে, হারাম মনে করে। যদি তোমরা আমার 2 সন্তানকে হত্যা করতে চাও, তোমরা হত্যা করতে পারো। বাংলার 16 কোটি মানুষের মাঝে আমি আমার 2 সন্তানকে খুঁজে ফেলবো। তাও জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া তার বিএনপি কখনোই সাপোর্ট করে। আরব নেতৃত্ব হাতে মেহেদি মেখে লাফাইতে বিদেশ চলে গেলেন, বলে আবার এসে প্রধানমন্ত্রী হলেন। আমরা যদি ক্ষমতা লোভী হতাম সেদিনই তো আমরা ক্ষমতা নিতে পারতাম। আমরা শুধু এই বলতেই কথা বলেছি, এই যে আন্দোলন, যে আন্দোলনের জন্য আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাই হারিয়েছি, সে আন্দোলন ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তার ক্ষমতা ফিরে পাবে, হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে। সেই নির্বাচন দিন, সেই নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যদি আমাদের ভোট দেয়, জনগণের ভোটকে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবো। জনগণ যদি অন্য কাউকে ভোট দেয়, আমরা তার সাথে থেকে জনগণের দাবি বাস্তবায়ন। এই যে কথা ছেলে হয়েছে কিনা, নতুন একটা পার্টি হয়েছে এনসিপি। আমরা ছাত্র নেতা ভাই বললাম, ছাত্র পলিটিক্স করতে আসো, ভেরি গুড। আমরা তো তোমাদের ভালো চাই, আমরা তোমাদের বড় ভাই, আমরা তোমাদের ভালো চাই। রাজনীতি করবে ভালো কথা, আসো পলিটিক্স করো, পাবলিকের মাঝে যাও, জনগণের মাঝে যাও। কই তোমরা তো দেখি এইচডি অফিস, ফ্যাসিলিটিস অফিস, সিটি কর্পোরেশন অফিস, এগুলো কি
বার্তা নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে উল্টো পাল্টা কথা। আমাদের নেতা শহীদ রহমানের ছবিকে সেদিন কিভাবে করানো হয়েছিল, যা ইচ্ছা দায়িত্ব করতে পারবেন না, যা মুখে আসা দায়িত্ব বলতে পারবেন না। মহানগর মুখ দিয়েছেন কথা বলার জন্য, খাওয়ার জন্য, যা ইচ্ছা দায়িত্ব খেতে পারবেন না, বিষ খেলে বাঁচবেন। মুখ দিয়েছেন কথা বলার জন্য, সেই মুখ দিয়ে যা আপনারা বলতে পারবেন না। গরিবের সুন্দরী বউ সবার আগে চান্স পাইলেই খোঁজা হয়। আমরা ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে ভদ্র হয়ে গেছে। আমরা ভদ্র, আমরা বরাবরই ভদ্র, একটু চুপচাপ আছে, বসেছেন, চান্স পাইলেই খোঁজা মারেন। এই তো অপেক্ষা করেন, কতদিন পর গরিবের বউ থেকে হাঁটি হেঁটে খোঁজা মারলেন, দেখবেন এই যে উঁচা চাচে খোঁজা মেরেছেন, তাই না? মদের ভয় দেখায় আমাদের, আমাদের কি সব নিয়ে যাবে, মনের ভয় দেখায়। মদ মানে জনতা, শৃঙ্খল জনতা, আবার মদ মানে জনতা আমাদের জন্য মদের ভয় দেখায়। আরে ভাই, আমরা তো মদ গায়ে দিই, আমরা মদ মাথায় দিই, আমরা মদ নিয়ে ঘুমাই, আমরা মদ নিয়ে উঠি। বিএনপিকে মদের ভয় দেখাবেন না, করবেন না। ঐক্যের সাথে অনেক কিছু হজম করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের স্থির থাকতে বলেছেন, আমাদের সংগ্রামী মহাসচিব যখনই বলেছেন আমাদের স্থির থাকতে বলেছেন, আমরা স্থির আছি। আমরা এখনো মনে করি আমাদের সবাই এক থাকা উচিত। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ওখানে 2 ঘন্টার মধ্যে আমাদের মহাসচিব সাহেব বিবৃতি দিয়েছেন। যদিও মোশাররফ যে কথাটি বলেছে, আমাদের মধ্যেও কিন্তু একটু খেলাধুলা করছে মাথার মধ্যে। আরে বাবা, এত বড় একটা ঘটনা হলো, তারপর তাদের বক্তব্য হচ্ছে কি, যারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারেন না, তারা নির্বাচন করবেন কিভাবে? তার মানে কি বিষয়টা এই দাঁড়ায় না, এই সরকার নির্বাচন করতে পারবে না, এই কথা বলার জন্যই সেইখানে তারা অপরাধে গিয়ে একটা পরিস্থিতির সৃষ্টি করবো। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা আবার বলবো, আসুন আমরা সবাই মিলে একসাথে থাকি। আর যদি গোপালগঞ্জের ঘটনাটি সত্যি সত্যি একটু ঘটনা হয়ে থাকে, আমরা সেই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলছি, হাসিনা চলে গেছেন, সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই। গোপালগঞ্জ এইখানে আছে, ওই স্বৈরাচারের দোষরা এখনো কিভাবে তৎপরতা চালায় আপনাদের কাছে আমরাও জানতে চাই। যদি আপনারা না পারেন, আমাদের বলে দিন, 1 মাস সময় নিয়ে গোপালগঞ্জে যাব। স্বৈরাচারের যে এখনো চিহ্ন বাংলাদেশের মাটিতে আছে, তা মাটির সাথে মুছে দেব আমরা। যাবেন? একটু গোপালগঞ্জে আছে না? বাংলাদেশের অহংকার, একটি ধর্মান্ধ গোষ্ঠী, একটি দল এবং এনসিপি, তারা সেই বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেনি। যারা একটি মুনাফেক দল হিসেবে, যারা ধর্ম ব্যবসা হিসেবে চিহ্নিত, স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত, তারা দেখলাম যে বিষয়টিকে তারা ভালোভাবে চোখে নিতে পারেনি। সেই তারেক রহমান যে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছিলেন একটি বক্তব্য দিয়ে, যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, দেখ বাংলাদেশ, সেটা বলেছিলেন।
সেই কথা শুধু তাই, সেই কথা তিনি বারবার বলেছিলেন এবং তিনি বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। বক্তব্যের শুরুতেই এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ সহ যারা অকাতরে আত্মহত্যা দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, সেই সকল শহীদদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুরা, আমাদের 1 বছর পূর্তি উৎসব আমরা করছি। আপনার শোক এবং উৎসব দুটি হচ্ছে আমাদের 30 দিনব্যাপী প্রোগ্রাম চলছে, তারই অংশ হিসাবে আজকের এই স্মরণ সভা। এই স্মরণ সভা আজকে দাঁড়িয়ে অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে আমরা লক্ষ্য করছি যে যে মুহূর্তে ফেসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশে মানুষের দীর্ঘদিনের 16 বছরের যে আন্দোলন সংগ্রামের যে মানুষ আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি, যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে মানুষের যে প্রত্যাশা যে ছিল জনগণের, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা আশা করেছিলাম যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আশাকাঙ্ক্ষা, সেই শহীদদের রক্তদানের মধ্য দিয়ে আমাদের এই বিজয় আমরা সার্থক হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিভিন্ন অজুহাতে নির্বাচন নিয়ে বিভিন্ন প্রলম্বিত হওয়ার কারণে আমরা দেখেছি যে লন্ডনে যে ঐতিহাসিক একটি বৈঠক হলো, আমাদের প্রিয় নেতা যে ডিরেক্টর চেয়ারম্যান তারেক রহমানের সাথে যখন বর্তমান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি বৈঠক হওয়ার পরে মানুষের মনে যে উৎকণ্ঠা, উদ্বেগ এবং যে শঙ্কা ছিল তা স্থিমিত হয়েছে। মানুষের মনে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে যে আগামী যে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আবার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে 2026 ফেব্রুয়ারি মাসের মধ্যে। সেই তারিখকে সামনে রেখে যখন একটি জাতীয় ফেসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় হচ্ছিল, তখন আমরা দেখলাম একটি ধর্মান্ধ গোষ্ঠী, একটি দল এবং এনসিপি তারা সেই বিষয়টি ভালোভাবে গ্রহণ করতে পারেনি। যারা একটি মুনাফেক দল হিসেবে, যারা ধর্ম ব্যবসা হিসেবে চিহ্নিত, স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত, তারা দেখলাম যে বিষয়টিকে তারা ভালোভাবে চোখে নিতে পারেনি। কেন সে তারেক রহমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো তারা একটি গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন বক্তব্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা ঐক্যকে বিনষ্ট করা। যে মুহূর্তে আমাদের দলের নেতা, আমাদের দলের মহাসচিব, একটি চেয়ারম্যান বারবার বলছেন যে আমাদের সবচেয়ে বড় আগে জাতীয়, আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যকে অক্ষুণ্ণ রেখে আমরা আগামী দিনে একটি নির্বাচন যদি এগিয়ে যাচ্ছে রাষ্ট্র দেশ, সেই মুহূর্তে তারা আবার একটি দেখতে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে যে ঘটনাটি ঘটেছে কদিন আগে আমরা লক্ষ্য করেছি যে মিরপুরে যে সোহাগ হত্যার যে ঘটনাটি, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে সেই ঘটনাটি ঘটিয়ে আমরা দেখেছি যে একদিন পরেই তারা সেটাকে যে ব্যক্তিরা করিয়েছে এর সাথে কারা জড়িত, দেশি আন্তর্জাতিক চক্রান্ত জড়িত, সে দেখলাম যে নেতা আমাদের এই দীর্ঘ এই 16 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং সেই জুলাই আগস্টের নেতৃত্বে যে ব্যক্তি আমার যে সবচেয়ে মানে বলা যায় যে মাস্টার মাইন্ড, যে প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন, পরোক্ষ নয়, সে পরোক্ষ নেতৃত্বের কারিগর ছিলেন, সেই তারেক রহমান যে তিনি আমাদেরকে উজ্জীবিত করেছিলেন একটি বক্তব্য দিয়ে যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, দেখ বাংলাদেশ, সেটা বলেছিলেন। সেই কথা শুধু তাই, সেই কথা তিনি বারবার বলেছিলেন এবং তিনি বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। সেই কথা বলেছিলেন আমাদের প্রিয় নেতা, আমাদের সে একটি চেয়ারম্যান। তিনি দেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, সকলকে তিনি উজ্জীবিত করে আন্দোলনকে যৌক্তিক কর্মীদের নিয়ে গিয়েছিলেন। কোটা বিরোধী আন্দোলনের সাথে ছাত্র বলে আমরা জেনেছি 142 জন ছাত্র নেতা জীবন দিয়েছে, বিএনপি পরিবারের 422 জন শহীদ হয়েছে। এই আন্দোলন কোন সংগঠনের ব্যক্তিদের সে আন্দোলনের ফসল নয়,
এটা সামগ্রিক যে দেশে অপরাধ জনগণের আন্দোলনের ফসল এবং বিএনপি সেখানে একক নেতৃত্ব দিয়েছে। তার পরবর্তী দেখেছেন যে সবাই বলেছিল এই আওয়ামী লীগ সরকারের পতন হলে 10 লক্ষ লোক মারা যাবে, কিন্তু পতনের পর 5ই আগস্টের পর উনি বলেন যে আমাদের ছাত্রদল যুবদল বিএনপি কেবল উনি নির্দেশ দিলেন যে প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, ভাঙচুর জবাব করা যাবে না। তাদের আমরা সেদিন অত্যন্ত পৌরের মতো ছাত্রদল আমরা আমরা বাংলাদেশের পরিস্থিতিকে স্বাভাবিক শান্ত রেখেছিলাম। বিএনপির হাতে একজন মানুষও নিহত হয় নাই। এটা প্রমাণ হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিহিংসা রাজনীতি করে না, হত্যা রাজনীতি করে না। এই হত্যা রাজনীতির জন্য দায়ী সরকারকে দায়ী না করে, এই গভর্নমেন্টকে দায়ী না করে, পুলিশকে দায়ী না করে কেন বিএনপির আমাদের একটি চেয়ারম্যান সম্পর্কে যে ধরনের অশ্লীল কুরুচিপূর্ণ দৃষ্টান্তপূর্ণ বক্তব্য দিয়েছে, স্লোগান দিয়েছে, আমাদের রক্তকরণ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই, এই রাকিব সহ আমাদের নাসিরদেরকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্য সংযম সহনশীলতার পরিচয় দিয়ে তারা প্রতিহিংসার রাজনীতি করে নাই, কোন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে নাই, তারা এই চক্রান্তের ফাঁদে পা দেয় নাই। এই ছাত্রদল অত্যন্ত ম্যাচিউর হয়েছে। এই ছাত্রদলের বিচ্ছেদ থামাবার জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা ইচ্ছা করলে, ছাত্রদল ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে এই সব ষড়যন্ত্রের টিকিটিও খুঁজে পাওয়া যাওয়ার কথা নয়, কিন্তু সেটা আমরা করি নাই। আমরা যে রাজনীতি করি আমাদের এই দেশের মানুষের জন্য, রাজনৈতিক ভাবে যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের রাজনীতি এতিম, যাদেরকে খুঁজে পাওয়া যাবে না, যারা রাজনীতিতে আগামী দিনে নির্বাচনে যাদের জামানত থাকবে না, একটি আসন পাবে না, তারা আজকে রাজনীতিতে যে ধরনের দৃষ্টান্তমূলক বক্তব্য দিচ্ছে, এটা আমাদের রাজনৈতিক ভাবে সেটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সেই নির্দেশ উনি দিয়েছেন যে গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা এই দেশের পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘটিয়ে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশি বিদেশি চক্রান্ত করে দেশে আবার কি অপশক্তি বাংলাদেশে আসুক, আবার দেশে ইমার্জেন্সি আসুক, নির্বাচন পিছিয়ে যাওয়ার প্রলম্বিত হোক, তারা 5 বছর থাকবেন। তারা জানে যদি নির্বাচন নিরপেক্ষ সরকারের দিনে হয় তাদের জামানত থাকবে না। তারা এই জন্য তারা আজকে গোলাবাড়িতে মাছ শিকার করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই আমরা আশা করবো আমরা ধৈর্য সংযম সহযোগিতার পরিচয় দিয়ে আগামী দিনে আমাদের এই বিজয় অর্জন করার জন্য আমাদের আংশিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার যেদিন প্রতিষ্ঠা হবে, জনগণের সরকার যেদিন প্রতিষ্ঠা হবে, গণতন্ত্রের বিজয় সেদিন চূড়ান্ত হবে। সেইটার জন্য আমাদের নেতা তারেক রহমান কাজ করছেন, তাকে আমরা সহযোগিতা করব। তাই আমি মনে করি হতাশ হওয়ার কিছু নাই। আগামী এই সব আমরা রাজনৈতিক ভাবে সবকিছু মোকাবেলা করব, আমরা গায়ের জোরে না, আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করে আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসবো। এই শহীদের রক্ত বিধায় যেতে দেবো না। যারা আজকে এগুলো করছেন, যারা চক্র ষড়যন্ত্র করছেন, তারা ফ্যাসিবাদের দূষণ, তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা চেষ্টা করছেন, তাদেরকে জনগণ নিয়ে আমরা প্রতিহত করবো। যারা শহীদের রক্তের সাথে বেইমানি বিশ্বঘটনা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন, তাদেরকে জনগণ ক্ষমা করবে না। তাই শহীদের রক্তে বিদায় দেবো না। সেই শহীদের বিধি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাত্রা কামনা করে আমার বক্তব্য শেষ করতে কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনের দেশনাথ, আমাদের করোনা রুস্বা তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। গত বছর জুলাই এবং আগস্টে 36 দিনে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে সমাপ্তি ঘটেছিল, আমি বলেছি সমাপ্তি ঘটেছিল, শুরুটা অনেক আগে থেকে। সেই সমাপনী দিনগুলোকে আমরা স্মরণ করছি। যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত এখনো কাতরাচ্ছেন তাদের প্রতি সংবেদনা প্রকাশ করছি। আমি প্রায়শই ঢাকা শহরে যখন যাতায়াত করি, দেয়ালের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়ের দিকে যখন আসি, তখন এই যে মেট্রো রেলের নিচে নানা জায়গায় আমাদের ছেলেমেয়েরা যে গ্রাফিতিগুলো এঁকেছে, এগুলো খুব গভীর মনোযোগের সাথে পড়ার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। আমি আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনে এখানে যারা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো। আমরা তো একটা স্মরণ সভা করছি, আমরা অনেক কথা আলোচনা করছি, কিন্তু যে কথাগুলো তোমরা ওখানে এঁকেছো, লিখেছো, সেই কথাগুলো আবার পড়ো, নিজেদের লেখাগুলো আবার পড়ো, অসুবিধা কি?
ওই লেখাগুলোর মধ্যে মানুষের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করা আছে, মানুষের প্রত্যাশার কথাগুলো লেখা আছে, দেশকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, সমাজকে নিয়ে। এবং ছোট্ট একটি ওই কল্যাণপুরের দিকে যখন একদিন গেলাম, তখন ছোট্ট দেয়ালের মধ্যে একটা লেখা ছিল, শোনো মহাজন, আমরা কিন্তু বহুজন। শোনো মহাজন, আমরা কিন্তু বহুজন। এই সামান্য কয়েকটি শব্দের মধ্যে গভীর বার্তা নেই? নিশ্চয়ই আছে। তো দেয়ালের যে পাঠ, সেটা পড়তে হবে। এই দেয়ালের পাঠ যারা পড়েনি, পড়তে চায় না, অথবা যারা বিস্মৃত হয়, তারা বারবার হোঁচট খায়, সংকটের মধ্যে পড়ে, এবং সংকটে পড়ে সে সংকট সামলাতে পারে না। তো যাই হোক, আমি প্রত্যাশার কথা বলছিলাম। আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বারবার আমাদের সামনে, যতবার বিভিন্ন সভা হয়েছে সেখানে তিনি একটি কথা বলতেন, 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি কিন্তু এক নয়। এটা আমাদেরকে রিয়ালাইজ করতে বলেছেন, এটা আমাদের উপলব্ধি করতে হবে যে পোস্ট 5th আগস্টের পলিটিক্সটা এটা আসলে আগের জায়গায় নেই। আওয়ামী লীগ এটা বুঝতে ভুল করেছিল, এবং বুঝতে ভুল করেছিল বলেই তারা তাদেরকে এইভাবে লজ্জাজনক লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়েছিল। একটি রাজনৈতিক দল বলেছে গোপালগঞ্জে এই নাকি তারা প্রথম সভা করত। আমি অন্তত পক্ষে 3টি সভা করেছি গোপালগঞ্জে, হাজার হাজার মানুষকে নিয়ে, এমনকি খুব টুঙ্গিপাড়াতে, কোটালীপাড়াতে, দুটো উপজেলাতে এবং শহরেও। সেখানে হাসিনা সম্পর্কে আমি ক্যাটেগরিক্যালি বলেছিলাম, আপনি বারবার দাবি করতেন আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, আপনি বারবার দাবি করতেন আপনার সরকার নির্বাচিত সরকার, আপনার এমপিরা বলতেন আপনার এমপিরা নাকি নির্বাচিত এমপি। আমি বলেছিলাম হাসিনা ক্ষমতায় থাকতে আপনার সরকার নির্বাচিত সরকার নয়, আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী কখনো ছিলেন না। খোদ গোপালগঞ্জে, কোটালীপাড়ায়, টুঙ্গিপাড়ায় যে নির্বাচনী যে কেন্দ্রগুলো ছিল, সেখানে 10%-এর বেশি ভোটের মধ্যে ভোটারের মুড়ি বইতে, ব্যালটের মুড়ি বইতে সেখানে ভোটারের স্বাক্ষর ছিল না, ভোটারের সই ছিল না। এবং আমি চ্যালেঞ্জে বলেছিলাম যে আপনি প্রমাণ করুন যে আপনি 10%-এর বেশি মানুষ আপনাকে ভোট দিয়েছে। উনি কোনোদিন প্রমাণ করতে পারেননি। এই জন্য রাতের ভোটের আয়োজন করতে হয়েছে। রাতের ভোটের সরকার ছিল শেখ হাসিনা সরকার, এবং উনি সেই কারণে ওনাকে পালাতে হয়েছে। বিষয়টা উনি বোধহয় একেবারে যে অনুমান করতে পারেননি তা কিন্তু নয়, এবং অনুমান করতে পেরেছিলেন বলে ওনার যে মেয়েটি, ওনার তো একটাই মেয়ে আমরা যেটা জানি, এই মেয়েটি কোয়ালিফাইড না হওয়া সত্ত্বেও, অর্থাৎ WHO-তে রিজিওনাল ডিরেক্টর হিসেবে কোয়ালিফাই করার মতো অবস্থায় না থাকা সত্ত্বেও, রিকুইজিট কোয়ালিফিকেশন না থাকা সত্ত্বেও তাকে যেন তেন প্রক্রিয়ায় ভারতের সহযোগিতাকে রিজিওনাল ডিরেক্টর পদে বসানো হয়েছিল ভারতে। শেখ হাসিনা বোধহয় জানতেন তাকে এই দেশটা ছেড়ে চলে যেতে হবে, থাকা যাবে না। একটা বিকল্প আশ্রয়ের একটা জায়গা তিনি সেখানে রেখেছিলেন অনেক আগেই। তো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গত 9 তারিখে, অনেকে বলেছেন শুধুমাত্র আমি চেইনটা টানতে চাই। 9 তারিখে ঘটনা ঘটলো, লালচাঁদ অথবা ওরফে সোহাগ নামে একজনকে হত্যা করা হলো, একজন ভাঙারি ব্যবসায়ী অথবা একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো। এই লালচাঁদ সোহাগকে বিএনপির কর্মী, ছবিতে পত্রিকা নিউজে প্রমাণিত হলো যে লালচাঁদ বিএনপির অনুষ্ঠানে যেত, সে যুবদলের কর্মী ছিল। স্পট লালচাঁদ বিএনপির কর্মী ছিল। যদি কারোর যদি বুকে দহন হয়, সেটা বিএনপির বুকে দহন হবে যে তার একজন কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। লালচাঁদ কাদের কাছ থেকে হত্যাকাণ্ডের শিকার করে? কে তাকে হত্যা করেছে? তারেক রহমানের কর্মীর হত্যা করেছে না। যাকে হত্যাকারী হিসেবে যিনি আইডেন্টিফাইড হয়েছেন, মাহিন অথবা মহিন, নানা নামে পত্রিকা আসছে। thepeoplebd.com নামে একটি অনলাইন আমি দেখলাম, এই মহিন একসময় ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি গোলাম
গোলাম রব্বানির সাথে তার সহযোগ ছিল, তার ছবি, তার সাথে খুব ঘনিষ্ঠ ছবি। এই মহিলা 36 দিন আমাদের ছাত্র জনতা যে লড়াইটি করেছে, সেখানে হাসিনার পেটোয়া বাহিনী একজন সদস্য হিসেবে আন্দোলন দমাতে তাকে রাস্তায় দেখা গিয়েছিল। এই মহিনকে দেখা গিয়েছে এনসিপির আহ্বায়ক, লাল চাঁদের হত্যাকারী পাথর দিয়ে থেতলে তার মস্তিষ্ককে যে বিদীর্ণ করে দিয়েছে যে মহিন, তার ছবি দেখা গিয়েছে এনসিপির কনভেনর নাহিদ ইসলামের সাথে। তাকে খুব ঘনিষ্ঠ ভাবে দেখা গিয়েছে হাসনাত আব্দুল্লাহর সাথে। তার ঘনিষ্ঠ ছবি ছিল সাজিদ আলমের সাথে। এগুলো সোশ্যাল মিডিয়াতে এসছে, অনলাইন পত্রিকা, শুধু মিথ্যা না। তাহলে তারেক রহমানের কর্মী কিভাবে তার সাথে জড়িত? হঠাৎ করে ঘটনা 9 তারিখে, 11 তারিখে প্রচারণা শুরু হলো, আর সাথে সাথে প্রচারে বেরিয়ে পড়লেন আমার ভাইয়ের রক্ত কেন তারেক রহমান জবাব চারে মহামুশকিল। ভাই হলো আমার, ভাই হলো এদের তোমাদের ভাই, আর জবাব নাকি তারেক রহমান দেবেন। কেন? খুব মেটিকুলাস, ইউনুস সাহেবের একটা শব্দ আছে মেটিকুলাস, খুব মেটিকুলাস ওয়েতে তারেক রহমানকে মেলাইন করার একটা চক্রান্ত ছিল, আগে থেকেই ছিল। এটা ম্যানিফেস্টেড হয়েছে, এটা সারফেসে এসেছে 11 তারিখে। হঠাৎ করে দেখবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতা তারেক রহমান কিন্তু স্লোগান শুরু হয়ে গেল, আমার কর্মী মারা গেল, আমার কর্মীকে মারলো অন্য দলের লোকেরা বা অন্যদের সাথে অন্যদের আশ্রয় থাকা লোকেরা, আর দায়টা আমার, দায়টা আমার। তারেক রহমানের বিরুদ্ধে তাকে কেন টার্গেট করা হলো, তাকে কেন মেলাইন করা হলো? সামনে একটা নির্বাচন। বাস্তবতা হচ্ছে তারেক রহমান হচ্ছে বিএনপির নেতা, তার নির্দেশনায় আমরা চলি, তার পথ নির্দেশনে আমরা চলি, তার নির্দেশনে পার্টি চলছে, চলে। আগামী নির্বাচনের প্রস্তুতি, আগামী সরকার গঠনের প্রস্তুতি, আমাদের সংসদীয় আয়োজন, সমস্ত কিছুই তারেক রহমানকে কেন্দ্র করে, তার নেতৃত্বেই। সুতরাং তাকে যদি মেলাইন করা যায়, তার ভাবমূর্তি যদি পূর্ণ করা যায়, তাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, ওখানেই হচ্ছে অদৃশ্য শক্তি, অথবা যারা মাঝে মধ্যে দৃশ্যমান হন পেঁচার মতো, তাদের অনেক লাভ হয়। বাট ষড়যন্ত্রটা ধরা পড়েছে, ডকুমেন্টারি প্রমাণ হয়েছে যে খুনি কাদের আশ্রয় ছিল, কাদের প্রশ্রয়ের মধ্যে ছিল। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোন ধানাই পানাই করার নামে নির্বাচন বিলম্বিত করা যাবে না, এটা আমাদের গণতন্ত্রকে সংকটে ফেলে দেবে। আজকে আমি মাদারীপুরে একটি সভায় বলেছিলাম, সরকার কিছু যুক্তি করছে। এই সরকারকে মনে রাখতে হবে, এই সরকারের নাম হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টে কিছু টার্মস অফ রেফারেন্স থাকে, তার কিছু কাজের সীমাবদ্ধতা থাকে, ইচ্ছা করলে সবকিছু করতে পারেন না। তার কাজ হচ্ছে ভোটের আয়োজন করা, তার কাজ হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেওয়া, তার কাজ হচ্ছে বাংলাদেশের জনগণকে যতদিন দায়িত্বে আছেন ততদিন জনগণকে নিরাপদে রাখা, তার কাজ হচ্ছে যতদিন দায়িত্বে আছেন দেশকে নিরাপদে রাখা, এটাই হচ্ছে তাদের কাজ। এবং এর সাথে তারা কিছু বলছে, যেটা গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটি সরকার এসেছে, আমরা সেই সরকারকে সমর্থন করেছি। ভবিষ্যতে সরকার যাতে রাতের ভোটে সরকার না হয়, এমপিরা যাতে ভবিষ্যতে নিজেদেরকে একদিনের গণতন্ত্র এক্সারসাইজ করে যাতে নিজেদেরকে মোগল সম্রাট না ভাবেন, অনেক বিষয়গুলোতে নিঃসন্দেহ সংস্কারের প্রয়োজন, যেটা আমাদের নেতা বলেছেন, তারেক রহমান বলেছেন। বাংলাদেশের কোন জনগণ কি কখনো প্রশ্ন তুলেছিল বেগম খালেদা জিয়াকে, যে বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিএনপি চেয়ারপারসন, আপনি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না? কেউ বলেছিল? না, বলেননি। উনি নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রী দুবারের বেশি থাকা উচিত নয়। বাংলাদেশের কোন মানুষ কোনাকে কখনো জিজ্ঞেস করেছিল যে মাননীয় বিএনপি চেয়ারপারসন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য হওয়া দরকার? কেউ জিজ্ঞেস করেনি তাকে। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। আমাদের নেতা তারেক রহমান দায়িত্বে আসার পরে তিনি বেগম খালেদা জিয়ার ঘোষিত যে সংস্কার কর্মসূচি, রাষ্ট্র সংস্কার কর্মসূচি, এটাকে এক্সপ্যান্ডেড করে 31 দফায় নিয়ে গেলেন। আর্টিকেল 70 থেকে শুরু করে অনেক কিছুতে আমরা সংস্কারের কথা বলেছি। অর্থাৎ বিএনপি হচ্ছে প্রথম, দেশের যে একটা সংস্কার দরকার, রাষ্ট্রের যে একটা সংস্কার দরকার, এটা যেইভাবে চলে না,
এভাবে যে গণতন্ত্র সাস্টেইন করে এটা বিএনপি প্রথম উপলব্ধি করছে, অন্য কোনো পার্টি নয়। তো সুতরাং সেই পার্টির নেতা তারেক রহমানকে আপনি অসভ্য ভাষায় গালাগাল করবেন, উদ্দেশ্যটা কি? আপনাদের উদ্দেশ্য ধরা পড়ে গিয়েছে, ওটা মানুষ এটা ফাইল করতেছে, ব্যর্থ হয়ে গেছেন আপনারা। ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র যদি করা হয়, অবশ্যই বাংলাদেশের মানুষ, আপনারা ছাত্র সমাজ, সচেতন নাগরিক, আপনারা এটিকে রুখে দেবেন। ইতিমধ্যে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, মাননীয় মহাসচিবের কাছে আমি অত্যন্ত দুঃখিত, অবশ্য ক্ষমা প্রার্থী, কিন্তু যা বলে ফেলেছি সময় নিয়ে ফেলেছি, এটা তো আর ফেরত আসবে না। আমি দুঃখিত, তাও আমি পাবলিকলি দুঃখ প্রকাশ করছি মাননীয় মহাসচিবের কাছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।